জামাত জোট ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে। এই ছায়া মন্ত্রিসভা কি কাজ করবে? নতুন সরকারকে সহায়ক ভূমিকা পালন করবে, নাকি নতুন কোনো জটিলতা তৈরি হবে? নির্বাচন পার হলো, আমরা একটি বহুল প্রত্যাশিত নির্বাচন হলো, নতুন সরকার গঠন করতে যাচ্ছে। এর মধ্যে যে যেমনটি বলছিলাম যে ছায়া মন্ত্রিসভার যে ঘোষণাটি এলো, এটির সঙ্গে তো মানে বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও বাংলাদেশের মানুষ এটির সঙ্গে পরিচিত নয়। আপনার কি মনে হয়, এটি কি নতুন করে মানে সহায়ক ভূমিকা পালন করবে, নাকি কোনো জটিলতা তৈরি করবে? ছায়া মন্ত্রিসভা এর ইংলিশটা হচ্ছে শ্যাডো ক্যাবিনেট। ছায়া মানে কি? আপনি যখন যাবেন আপনার পিছ একটা জিনিস অনুসরণ করে, তার মানে আপনার আগে যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, সুযোগ আছে পিছন থেকে যদি লাইট পড়ে। এখন এই ছায়া এই কারণে বলা হচ্ছে যে ধরে নেন পার্লামেন্ট আগে হতো কি, পার্লামেন্টে শিল্পমন্ত্রীকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কে যত প্রশ্ন আছে যার যা ইচ্ছা সেভাবে করে যাচ্ছে। 60টা প্রশ্ন আসলো, তাহলে যে শিল্প মন্ত্রণালয় এক্সপার্ট না সেও প্রশ্ন করে যাচ্ছে। আর ছায়া মন্ত্রিসভা হলে ধরে নেন দুইটা জোট, তো জামাত এবং বিএনপি জোট। জামাত জোটে একজনকে বলা হলো যে আপনি হবেন শ্যাডো ইন্ডাস্ট্রি মিনিস্টার। তাহলে এই শিল্পমন্ত্রী যে ছায়া মন্ত্রী, তাকে ওই জামাত ইসলামের সবাই তার কাছে প্রশ্ন করবেন যে দেখেন এই সমস্যা। যখন সংসদে শিল্পমন্ত্রী কোনো কথা বলবেন তখন অন্য সবাই আর লাভ দিয়ে কথা বলবেন না। ওই শিল্প মন্ত্রণালয় সম্পর্কে কথা বলার জন্য ডেজিগনেটেড পার্সন হচ্ছে শ্যাডো ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার। এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। তাহলে সময়টা অনেক ইফেক্টিভ হবে এবং সবাই মিলে হাউকাওয়ের কোনো সুযোগ নেই। সেকেন্ড আর একটা জিনিস আমরা বলা হয় এটাকে হচ্ছে প্রাইভেট বিল। দুই ধরনের বিল আছে, একটা হচ্ছে সরকার একটা আইন করতে যাচ্ছে, এই আইনের অনেক খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়। জেনারেলি এক্সপার্টদের এই বিষয়ে কথা বলা উচিত। আমাদের এখানে দেখা যায় যার ও বিষয়ে কথা নাই সেও কথা বলে যাচ্ছে। রাদার এই ছায়া হলে ধরে নেন আপনি বাজেট নিয়ে, ফাইন্যান্স মিনিস্টার আছে, শ্যাডো ফাইন্যান্স মিনিস্টার থাকবে। শ্যাডো ফাইন্যান্স মিনিস্টার বাজেট নিয়ে পুঙ্খানু সবার সাথে আলোচনা করবেন, করে তারা তখন তাদের প্রপোজালটা রিটেন এবং ওখানে দিতে পারবেন। আর একটা সুবিধা হচ্ছে অপোজিট বাজেটও পেশ করতে পারবেন। কে? শ্যাডো ক্যাবিনেট বলতে পারেন আমরা একটা আইন প্রণয়ন করতে চাচ্ছি, এরকম আইন। সো এই আইনটা গভর্নমেন্ট দেখেন আপনাদের জন্য ভালো হয় কিনা। তার মানে হচ্ছে দ্য অ্যাকাউন্টেবিলিটি সরকারের, এই অ্যাকাউন্টেবিলিটিটা আরও মোর স্পেসিফিক হবে। আর একটা জিনিস হবে হচ্ছে স্পেসিফিক হওয়ার চেয়েও সময়টাকে খুব প্রপারলি ইউটিলাইজ করা যাবে। আমাদের দেশের আপনি যদি সংসদের কার্যবিবরণী দেখেন, এই কার্যবিবরণীতে শুরু হয়েছে ধরেন আমার এলাকার একটা রাস্তা করা নিয়ে, শেষ হয়ে গেছে যে সমুদ্রের মধ্যে তেল তোলা হবে কিনা। মানে যেখান থেকে শুরু হয়েছে শেষে এমন জায়গায় যে শেষ হয় যেটা কোনো কনক্লুশন থাকে না। আর অবশ্যই এবারের তো সংবিধানটা আলাদা হবে, একটা নতুন সংবিধান হবে। এই নতুন সংবিধানের আলোকে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট যাব। সেই জন্য সব কিছুই আমাদের মনে হয় 53 বছরের গ্লানি সরিয়ে, এই 2001-এও এই কথা বলা হয়েছিল যে শ্যাডো ক্যাবিনেট করা হোক। এই শ্যাডো ক্যাবিনেট করলে আর একটা জিনিস আছে, ধরে নেন আজকে যারা বিরোধী দল তারা যে আগামীতে সরকারি দল হবে না তার তো কোনো মানে নেই। সো আজকে যখন আপনি শ্যাডো মিনিস্টার হচ্ছেন, হি হ্যাভ অল দ্য এক্সপার্টিজ অলরেডি বিল্ড। সে জানে কিভাবে একটা আইন প্রণয়ন করা হচ্ছে, কিভাবে মন্ত্রণালয় চালানো হচ্ছে, তারও সব কিছু একদম একটা মন্ত্রীর যা যা থাকবে তারও তাই থাকবে। তার মানে আপনি একটা ইনস্টিটিউশন অলরেডি বিল্ড আপ করতেছেন। সো এই যে ট্রেনিং সিস্টেমটা, আমরা যেমন এই লয়ারদের আগে একটা ট্রেনিং সিস্টেম নাকি মানে এক্সট্রা সুবিধা নেবার জন্য, কারণ এই শ্যাডো মিনিস্টাররা যে সুবিধাগুলো নেবে না, এক্সট্রা সুবিধা না। আপনি একটা জিনিস বোঝেন, ছায়ার কোনো সুবিধা নেই, তার তো কোনো অস্তিত্বই নেই। আচ্ছা, ছায়া মানে কি? ছায়া মানে হচ্ছে আপনি একটা জিনিস, আপনি একটা ছায়া দেখেন, আপনি একটা জিনিস 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 দেখেন, আপ
তার কোনো অস্তিত্বই নাই। যখন বলা হচ্ছে যে সুবিধা নেওয়া না, আপনি এখানে আমরা শব্দগতভাবে শ্যাডো বা ছায়া ব্যবহার করছি, কিন্তু সে তো অ্যাক্টিভ। ছায়া কিছু করতে পারে না। আপনি যদি একটি ভুল করেন, ছায়া কিন্তু আপনাকে টেনে ধরতে পারবে না। কিন্তু এইখানে আপনি যে বর্ণনা করলেন বা আমরা যেটা জানি, মানে শ্যাডো ক্যাবিনেটের কাজ হচ্ছে যদি ভুল পথেও মানে মেইন মিনিস্টার অগ্রসর হয় তাকে কিন্তু টেনে ধরা, অন কাইন্ড অফ, বা তাকে প্রশ্ন করা, তাকে হুইসেল ব্লোয়ার। হ্যাঁ, এটাই হচ্ছে কি আপনাকে টেনে ধরা যাবে না। টেনে ধরাটা নির্ভর করে, যেমন এবারের যে নির্বাচন হলো, এই নির্বাচনে আমি কিছু চাইনি মনে মনে যে বিএনপি 2/3 মেজরিটি পাক। আচ্ছা, অ্যাবসোলিউট পাওয়ার ক্রিয়েট অ্যাবসোলিউট এনার্কি। কেন আমি এই কথাটা বললাম? ধরে নেন একটা শিল্পমন্ত্রী একটা বিল প্রস্তাব করলো, শ্যাডো মিনিস্টার সেটাকে ক্রিটিসাইজ করতে পারবে, বাট সে কিন্তু ওই বিলটাকে আটকাতে পারবে না, কারণ হি ডিড নট হ্যাভ দ্যাট মেজরিটি। শ্যাডো মিনিস্ট্রি কখন ওয়ার্কেবল হয়? দুইটা দলের কেউ 2/3 মেজরিটি নাই। আচ্ছা, আপনি আবার বলছেন শ্যাডো মিনিস্ট্রি ওয়ার্কেবল হবে সেই জায়গাতে যখন 2/3 মেজরিটি নাই। দুই পার্টির ভোটে একটা 2/3 মেজরিটিতে হয়তো পাস করতে হবে। তাহলে শুধুমাত্র ক্রিটিসিজম করার জন্য আলাদা কেন? ক্রিটিসিজম না, আরেকটা জিনিস বললাম যে ক্রিটিসিজম তো মানে ওপেনলি বিরোধী শক্তি করতে পারবে পার্লামেন্ট। ওই জন্য আপনাকে বললাম যে 300 জনই একটা জিনিস নিয়ে দাঁড় হয়ে হবে না। এবং আরো একটা জিনিস আপনাকে বললাম যে আপনি একটা জিনিস দেখেন, কোনো জিনিসের ট্রেনিং ছাড়া যদি আপনি পাঠান, যেমন ডাক্তার যখন হয়ে যায় 5 বছরের ডাক্তার হয়ে যায়, ইন্টার্নি কেন লাগে? আচ্ছা, তো ইন্টার্নি কেন লাগে? পরবর্তীতে আপনি মন্ত্রী হবার জন্য প্রস্তুত, খালি মন্ত্রী না, ওই মন্ত্রণালয়টা কিভাবে চলতেছে, কেমন চলতেছে, আপনার যদি এই অভিজ্ঞতা না থাকে, ধাম করে আপনি একটা মন্ত্রণালয় দিচ্ছেন, ওর বুঝতে বুঝতে 1-1.5 বছর চলে যায়। জি, ধন্যবাদ আপনাকে। তাহলে আমি একটু মেজর অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস আপনাকে শুনতে চাই। আমরা যে ছায়া মন্ত্রিসভার আলোচনা শুনলাম, এতে যদি বুঝে থাকি নিজেকে অভিজ্ঞ করা, পরবর্তীতে যদি তারা মন্ত্রিসভায় যায় সেজন্য অভিজ্ঞ করে তোলা এবং ক্রিটিসিজম করা, জবাবদিহিতা তো আগেও ছিল, মানে আগেও ছিল বলতে সিস্টেমে ছিল, কতটুকুন বাস্তবায়ন করা গিয়েছে কি যায়নি সেটি তো ভিন্ন প্রসঙ্গ। বিরোধী শক্তি তো ক্রিটিসিজম করতে পারতো, জবাবদিহিতা করতে পারতো। আমি যদি বলি তাহলে এই যে বিএনপি 20 বছর পরে যে মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে, এর মধ্যে আমরা কতজন অভিজ্ঞ পাচ্ছি? যদি অভিজ্ঞতার প্রশ্ন আসে, তারা তো কোনো শ্যাডো মিনিস্ট্রিতে ছিল না বা কোথাও ছিল না, এরকম যদি একটু বলতেন। থ্যাংক ইউ শাহরিয়ার ভাই, থ্যাংক ইউ রনি, আপনার দর্শকরা, শাহরিয়ার ভাই সালাম। বিএনপি এখন কি করতে যাচ্ছে, এটা বিএনপির ব্যাপার, আমরা স্পেকুলেশন শুনছি। অ্যান্ড এখানে শুনছি যেটা যে নূতন আর পুরাতনের মিশ্রণ থাকবে, ঠিক আছে? সো এখন পুরাতনরা যারা এক্সপিরিয়েন্সড, ওদের গাইডেন্স থাকবে এবং সাথে নূতনরা প্রতিমন্ত্রী আকারে থাকবে, সো দ্যাট দে ক্যান লার্ন। এটা বিএনপির একটা পজিশন যেটা শোনা যাচ্ছে এবং বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিচ্ছে কে মন্ত্রী হবে না হবে। আমরা ওইটাই ইন্টারেস্টেড না, আমরা সাধারণ জনগণ হিসেবে ইন্টারেস্টেড। উই ওয়ান্ট টু সি গুড মেম্বার্স ইন দি ক্যাবিনেট। আর এই যে শ্যাডো মিনিস্টারের কথা বললো, আমরা ইংল্যান্ডে দেখেছি বা অন্যান্য উন্নত দেশে যেগুলি দেখেছি, ওই শ্যাডো মিনিস্টারদের ওই কার্যকরী রোলটা এক্সেপ্ট সংসদে বিরোধিতা করা, গরম গরম বক্তৃতা দেওয়া ছাড়া বোধহয় থাকবে না, যেটা শাহরিয়ার ভাই রাইটলি পয়েন্টেড আউট। বাট এই যে 2/3 মেজরিটির এক্সপিরিয়েন্সটা আমরা গতবারের 2/3 মেজরিটির যে 111 পরবর্তী সরকারের দেখেছি, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের ভালো না। 2/3 মেজরিটিতে এনি বিল ক্যান বি পাসড। উনি আইনজীবী, উনি ভালো বলতে পারবেন। আমার কণ্ঠরোধ করার বিলও পাস করে ফেলতে হবে। সো absolute majority, like he said, absolute can be anything, absolute can be anything absolute. Like absolute majority can be absolute corruption, absolute anarchy. আমরা আশা করব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, উনি আমাদের শ্রদ্ধার ব্যক্তি, উনি একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রেসিডেন্ট। ওনার সন্তান তারেক রহমান বা বেগম জিয়ার সন্তান, আনকম্প্রোমাইজিং লেডি, ওনার সন্তান এই ভুলটা করবেন না। আমরা এটা ওনাদের কাছে আমাদের জনগণের দাবি থাকবে। দেখেন, ভোট হয়ে গেছে, ভোটের আমরা কিন্তু এরকম রেজাল্ট অনেকেই, মানে আমি তো লোকজনের সাথে কথা বলি, লোকজন বলে কে কিরকম পাবে, 2/3 মেজরিটি ব্লা ব্লা। আমরা আশা করেছিলাম
যে জামাতে ইসলামের বিভিন্ন প্রি ইলেকশন যখন দেখা গেছে যে জামাত একটা রেজিমেন্টের দল, সুশৃঙ্খল দল, আর্থিক কোনো স্ক্যাম নাই, বাট আমি অ্যাজ এ সিটিজেন, আমার মতো হয়তো অনেক সিটিজেনরা এই জিনিসটা জামাত থেকে আশা করেছিল যে নারীদের, আমার মা একজন কর্মজীবী, আমার খালা একজন কর্মজীবী, আমার আরেক খালা মারা গেছেন কর্মজীবী, আমার ফ্যামিলিতে অনেক কর্মজীবী, আমি যেখানে কাজ করি আমাদের এমপ্লয়মেন্টের মধ্যে অনেক নারী শ্রমিক আছে, 51%। তো এদেরকে 5 ঘন্টা, শফিক ভাই যে কথাটা বলেছিলেন জামাতের আমির, যে 5 ঘন্টা ইয়ে করবে আর 3 ঘন্টা বাসায় থাকবে, রাষ্ট্রের, আমার একটা প্রশ্ন ভাইয়ের কাছে, শফিক ভাইয়ের কাছে এই প্রশ্ন, বা জামাতের নেতৃবৃন্দর কাছে প্রশ্ন, বাকি 3 ঘন্টার বেতন রাষ্ট্র কোত্থেকে দেবে? রাষ্ট্রের অর্থনীতির সাইজ কি অতটুকু আছে? নাম্বার 1। নাম্বার 2 হলো ভর্তুকি তো নানা, না ভর্তুকি, আমি রনি আসছি, ভর্তুকির কথা আসছি। নাম্বার 2 হলো আমাদের ওখানে এমপ্লয়ি যারা আছেন প্রবর্তনে, ওরা 8-10 ঘন্টা কাজ করে। আমি যদি 5 ঘন্টার ইয়া হয়, আমাকে 2টা এমপ্লয়ি রাখতে হবে, 2 জন নারী শ্রমিক। আমি ছোট একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে এটা এফোর্ড করতে পারবো না। তার মানে আমার মা, আমার বোনকে আমি ঘরে রেখে দিলাম। আমি খুব ভালো মুসলিম না হলেও খারাপ মুসলিম না, আমার প্র্যাকটিসিং মুসলিম। আমি যতটুক বুঝি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার যেই প্রিচিংটা, ওখানে কিন্তু ওনার মা, ওনার স্ত্রী একজন ব্যবসায়ী ছিলেন, ওনার মেয়ে ছিলেন। তো এই জিনিসটা শফিক ভাইরা বলে হয়তো একটা হয়তো স্লিপ অফ টাং হতে পারে, আর অন্য অনেক নারী ভোটার হয়তো জামাতের পক্ষে ভোট দেয় নাই। এই জায়গাটায় বিএনপি একটা ট্যাকটিক্যাল গেইন করেছে, যেমন বিএনপি মানুষের কাছে এই পয়েন্ট এনক্যাশ করেছে। সেকেন্ড পয়েন্ট এনক্যাশ করেছে এই ভোটের রেজাল্ট দিলে, রনি আমরা যদি রেজাল্টটা দেখি, 209টা সিট পেয়েছে এককভাবে বিএনপি, 68টা সিট পেয়েছে এনসিপির ছেলেরা, মাশাআল্লাহ কিছু সিট পেয়েছে, 6টা সিট পেয়েছে, স্বতন্ত্র কিছু পেয়েছে। তো এই জিনিসগুলি যদি বিশ্লেষণ করি, এই বিশ্লেষণে কিন্তু রিফ্লেকশন অফ দি ভোটার্স, এবং এইটা কিন্তু দেখা যাচ্ছে। যেমন 71 ইস্যু এবং জুলাই ইস্যুটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যতটুকু, আমি তো ছাত্রদের সাথে মিশি, তো ওদের সাইকিটা বোঝার চেষ্টা করি। আমরা যতটুকু দেখেছি যে এই জুলাই রেভলিউশনে কেন সাধারণ জনগণ গিয়েছে, কেন রাজনীতিকদের ডাকে যায় নাই, আমরা যখন এটা বোঝার চেষ্টা করছি, দেখলাম যে এই ছাত্রদের ডাকে জনতাও এসছে, সৈনিকরাও এসছে। এই যে মৈত্রীটা হয়েছে, এটার ফসলই তো 3rd অগস্ট টু 5th অগস্ট, এবং বাংলাদেশ একটা নতুন স্বাধীনতা পেল। বাট অ্যাট দি সেম টাইম এখানে শিবিরের ছেলেরা পেছন থেকে কাজ করে, ছাত্র দলের ছেলেরাও করেছে, সব রাজনৈতিক দল এক হয়ে গিয়েছিল। 71 আর 24 ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। মানে এই জিনিসটার বিষয়ে আমি রাজনীতি করি না, বাট রাজনীতি সচেতন হিসাবে আমি আমার জামাতে ইসলামের ভাইদেরকে রিকোয়েস্ট করব, এই পজিশনটা ইউ শুড ক্লারিফাই। আচ্ছা, আমি আপনার কাছে একটু অন্যরকম মানে প্রশ্নে আসতে চাই। সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে অ্যাবসোলিউট মেজরিটি পেলে যে প্রবলেম হতে পারে, সবই আশঙ্কার কথা, এবং অতীত ইতিহাসও আমরা দেখেছি। তো এটি একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা থাকতে পারে, ভোট তারা পেতেই পারে, সেই সিস্টেমটাকে আটকানোর জন্য বা আরও বেশি জবাবদিহিতামূলক করবার জন্য এই বছর জুলাই সনদে নতুন করে সংযুক্ত হয়েছে উচ্চকক্ষ। সেই উচ্চকক্ষটা জুলাই সনদে ছিল, পেয়ার পদ্ধতিতে করবার কথা ছিল, যেটিকে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন আলোচনা যেটা শোনা যাচ্ছে যে বিএনপি চাচ্ছে যে আসন ভিত্তিক হারে, যে আসন পেয়েছে সেই হারেই উচ্চকক্ষেও আসন দেওয়া হবে। তাহলে জটিলতা বাড়বে না কমবে, এটি আমি আপনার কাছে পরে শুনবো। আগে একটু শাহরিয়ার ভাইকে আমি শুনে আসতে চাই। শাহরিয়ার ভাই বলুন। আমার প্রশ্ন হলো, আমি প্রশ্ন করে ফেলেছি অলরেডি। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, এই উত্তরটাই দিই আপনাকে। তার আগে একটা জিনিস বলতে, মানে প্রথমে আমার বলা উচিত ছিল, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আজকে যেটা করছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এই যে কালচারটা, উনি আজকে গিয়েছেন আমির জামাতের বাসায়, যে নিচতলায় অনেকগুলো, সবসময় বাচ্চারা ওখানে খেলা করে, ওটা একটা গ্যারেজ আছে, ওখানে সব বাচ্চারা খেলে।
সো সব বাচ্চাদের সাথে উনি দাঁড়াইছেন, সবার সাথে হ্যান্ডশেক করছেন। একটা বসুন্ধরায় আমির জামাত একটা সিম্পল বাসায় থাকেন, উনি গেলেন, তারপর ওখান থেকে আবার নাহিদের বাসায় গেলেন। সো এই যে মুভমেন্ট, এই যে মানে কি বলবো, একটা পরিবর্তন, এই পরিবর্তনটা কি করে, মানুষকে আশান্বিত করে। সো এই পরিবর্তনটাই কিন্তু জুলাই, এই পরিবর্তনটাই কিন্তু 24। আমরা কেন ভাইয়ের মানে অন্য প্রশ্ন উত্তর দেবো না, খালি একটা জিনিসই বলবো, হাদির জানাজায় কেন আমরা সবাই বলেছিলাম আজাদি। আজাদি মানে কিন্তু খালি ভৌগোলিক স্বাধীনতা না, মেন্টাল স্বাধীনতাও এর সাথে যুক্ত। এবং আজকে যে ভোট হলো, আজকে যে সংস্কার হচ্ছে, সেখানে দেখেন এই সংস্কারের একটা স্টেপটার কি, আজকে জনাব তারেক রহমান কি বলছেন, একসাথে আমরা আন্দোলন করছি, একসাথে সাফার করছি, দেশটাকেও গড়ব একসাথে। ভেরি গুড। সো দ্য কনসেপশন ইজ হোয়াট, যে আমাদের দলীয় চিন্তা ভাবনায় আলাদা থাকতেই পারে, কিন্তু যখন দেশ মানে when you have to believe যে সবার আগে বাংলাদেশ বলতেছে, এটা খালি বলতেছি না বলার জন্য, এটা আমি আসলে ধারণ করতে চাচ্ছি কি জানেন, আর একটা ওয়ার্ড আছে, গভর্নমেন্ট ইজ ওয়েটিং। আচ্ছা, শ্যাডো ক্যাবিনেট মানে গভর্নমেন্ট ইজ ওয়েটিং, যে নেক্সট যদি তারা আসে, যেমন প্রতিটা দেশে দেখেন, আমাদের দেশে দেখেন 91 সালে কে ছিল, বেগম খালেদা জিয়া, বিএনপি, 96 সালে আওয়ামী লীগ, আবার 2001 সালে বিএনপি। যদি এই কালচারটা সেই 91 থেকে শুরু হতো, তাহলে শেখ হাসিনা এই অটোক্রেসি হওয়ার সুযোগটা থাকতো। এটা আমি ওই জায়গায় যাচ্ছি না, এখন আপনার প্রশ্নের উত্তরটা দিই। শোনেন, আজকে অনেকের বক্তব্য তো শুনি, প্রথমে একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে কেন আপনি রেফারেন্ডাম দিলেন। যে গণভোটটা দেওয়ার, গণভোটটার উপর কি বিএনপি ইশতেহার প্রায়োরিটি পাবে, না ইশতেহারের উপরে গণভোটটা পাবে? এক একটা দল এক একটা ইশতেহার দিয়েছে। এই জুলাই সনদে, জুলাই সনদ জিনিসটা কি, যেমন আমরা একটা কথা এভি ডাইসি বলছিল, এভি ডাইসি তার ইন্ট্রোডাকশন টু স্টাডি অফ দ্য লতে বলছিল, ওয়ান পার্লামেন্ট ক্যান নট বাইন্ড দ্য সাকসেসিভ পার্লামেন্ট। মানে আজকের পার্লামেন্ট এমন কোন আইন করে যাবে না যেটা সামনের পার্লামেন্টের জন্য বাধ্যতামূলক হয়। এখানে হচ্ছে বিএনপির ভাইদের আন্ডারস্ট্যান্ডিং এ ভুল। জুলাই সনদ কোনো পার্লামেন্ট কর্তৃক পাস হয়নি। কারেক্ট, জুলাই সনদ কোনো পার্লামেন্ট কর্তৃক পাস হয়নি। যদি পার্লামেন্ট কর্তৃক পাস হতো, সেটা সামনের পার্লামেন্ট নিতেও পারতো, ফেলে দিতে পারতো, সংশোধন করতে পারতো, সব কিছু করতে পারতো। বাট জুলাই চার্টার যেটা আমরা বলতেছি, সেটা কি, সেটাকে বলা হচ্ছে রেভুলেশনারি লিগালিটি। আবার বলছেন, রেভুলেশনারি লিগালিটি মানে একটা বিপ্লবোত্তর আইনগত কি স্ট্রাকচার। সো আপনি যখন একটা রেভুলেশনের স্ট্রাকচারকে, সেটা হচ্ছে সুপ্রিম পাওয়ার অফ দ্য পিপুল, সেটা রেটিফাই করার জন্য আপনি দিচ্ছেন গণভোট। এবং এই গণভোট যখন আপনাকে হাত দিছে, তখন আর আপনি গণভোটে হাত দিতে পারবেন না। সেটা আপনার পলিটিক্যাল ইশতেহারের বাইরে যাক আর ভিতরে থাকুক। কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট সহ যখন সরকার এই বিষয়গুলো রাখলেন, আগে বলে দিই, আপনি গণভোটে নোট অফ ডিসেন্ট সহ দেওয়া হয়নি, আপনি তো এটা মেনে নিছেন। এটা কারণ গণভোট যখন হয়েছে, আপনি তো গণভোট বন্ধ হয়নি। নোট অফ ডিসেন্ট আপনি যে পর্যন্ত দিচ্ছেন জুলাই সনদে, তারপর যখন প্রশ্ন আসছে, 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, যদি উচ্চ কক্ষে, আপনি বলছেন পিআর সিস্টেম দুটাই, পিআর সিস্টেম দুটা মানে কি, সংসদে সংসদীয় আসনের ভিত্তিতে পিআর হবে, না মোট যত পার্সেন্ট আপনি ভোট পাইছেন তার ভিত্তিতে পিআর হবে? পিআর মানে মেয়েদের সিটগুলো, সেটা তো সংসদে আসনের ভিত্তিতে, আমাদের মা বোনদের সিটগুলো, ওটা পিআর সিস্টেম। কিন্তু যেটা জুলাই সনদে আছে, টোটাল ভোটের বেসিসে একটা পিআর সিস্টেম হবে, নট অন দ্য বেসিস অফ দ্য সিট। কেন এই কথাটা বলা হয়েছিল? দেখেন, আজকে অ্যাবসলিউট মেজরিটি কার? বিএনপির। তাহলে ওখানে বেশিরভাগ কে থাকবে? বিএনপি থাকবে। তাহলে ওই হাউজের দরকার কি? সেটাই তো, এই হাউজের তো কোনো দরকার নাই। যেমন আপনি একটা জিনিস দেখেন, ভোট পাইলেন কত পার্সেন্ট? ভোট পাইলেন, বিএনপি পাইলে ধরে নেন 49%, তাহলে 49 জন পাবে বিএনপি। জামাতে ইসলাম পাচ্ছে কত? 49 না, আমি দলীয় ভাবে ধরি, অ্যালায়েন্স ধরি, 51% পাচ্ছে বিএনপি, তাহলে 51টা পাচ্ছে বিএনপি জোট। আর জামাত পাচ্ছে কত? 38.91, মানে 39 পাচ্ছে। এখন এই জোটের মধ্যে 70, আর্টিকেল 70 কিন্তু আবার আমরা বাদ দিয়ে দিচ্ছি, যে আপনি চাইলে এখন দলের এগেনস্টে ভোট দিতে পারেন। তাহলে একটার থেকে যদি 2টা লোক যদি বিএনপির জামাতে ইসলামকে সমর্থন করে হাউজে, বা
অপোজ করে বিএনপিকে, তাহলে কিন্তু আইন পাস হবে না। তার মানে কি অ্যাকাউন্টেবিলিটিটা, ট্রান্সপারেন্সিটা ওই লেভেলে চলে যাচ্ছে যে লেভেলে আমরা সবাই বলতেছি দেশ সবার আগে। আর ওইটা যদি না করে আপনি সিট অনুযায়ী করে দেন, তাহলে ইউ আর বাউন্ড, তাহলে তারা এই আপার হাউস করে এই পয়সা খরচ করে না, ওইখানেও যে কজন কথা বলবে এইখানেও সেই আনুপাতিক হারে কথা বলবে। আনুপাতিক হারে কথা বলবে, এবং তখন হয়ে যাবে এটা কি, তখন হয়ে যাবে আরেকটা সমস্যা আছে ভবিষ্যতে হয়ে যাবে কি, সবাই তার এমপি হতে যাবে। আচ্ছা, সবাই তখন এমপি হতে, কোনো দলের আর ওই টার্গেট থাকবে না যে ক্ষমতায় যায় আর না যায়, বেশিরভাগ মানুষের সমর্থন আমার কাছে নিয়ে আসতে হবে। আপনি একটা জিনিস বলতেন যে যেমন 2001 সালে 5 লাখ ভোটের ব্যবধানে সিটের বিশাল হেরফের হয়েছিল। এবারেও দেখেন আপনি 10% ভোটের ব্যবধানে সিটের কি বিরাট ব্যবধান হয়েছে, তাই না? সো আপনি মানুষের কাছে যাচ্ছেন, অ্যাপ্রোচ করতেছেন, একটা সিংহভাগ মানুষ আপনাকে সমর্থন করছে আপনার পলিসিকে, কিন্তু আপনার কোনো প্লেস নাই যে টু প্লেস। আর যদি এটা পিয়ার হয় তাহলে কি হচ্ছে যে আপনার পলিসিকে যে লোকগুলো আছে সেই লোকগুলো নেভার ফিল যে দে আর ডিপ্রাইভ। যে এই কারণে আপনি যে প্রশ্নটা করলেন যে আমার বিএনপির অনেক ভাইরা বলতেছে যে জুলাই সনদ আগামী পার্লামেন্টকে বাইন্ড করতে পারবে না, এটা ঠিক না, কারণ জুলাই সনদ নট পাস বাই এনি পার্লামেন্ট, কোনো পার্লামেন্ট এটাকে পাস করেনি। দ্বিতীয় কথা, জুলাই সনদটা হচ্ছে একটা অভ্যুত্থানের ফসল, এটা ইটসেলফ ইজ রিয়ালিটি। এটা কোশ্চেন ছিল না, আপনার কোশ্চেনটা হচ্ছে যে বিএনপি যেটা চাচ্ছে, আমি ওই জন্যই বলছি যে বিএনপি ইশতেহার কি জুলাই সনদের উপর যাবে না জুলাই সনদ ইটসেলফ এক্সিকিউটিবল হবে, কারণ ওনারা ওনাদের ইশতেহারে বলছিলেন যে কি, যে সংসদে যে আসন অনুপাতে পাওয়া যাবে সেটাই উচ্চ কক্ষে যাবে। সেইটা আর হবে না, যেহেতু হয়েছে। সো রেভলিউশনারি লিগ্যালিটি উইল সুপারসেড অর উইথ এনি আদার স্ট্যাটুটরি ডকুমেন্ট। কিন্তু সে জুলাই সনদের যে 81টি ইয়া আছে, তার মধ্যে কিন্তু এটাও আছে যে যদি নির্বাচিত সরকার, যারা নির্বাচিত হবে তারা চাইলে তাদের ইশতেহার অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারবে, তাদের ইশতেহারে এটা ঢুকাতে পারবে। হ্যাঁ, তাদের ইশতেহারে ঢুকাতে পারবে, কিন্তু সাবজেক্ট টু কন্ডিশন আছে। তাদের প্রতি কিন্তু এই স্বাধীনতাটা দেওয়া হয়েছে। না দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে যে আপনি আপনার ইয়াতে ঢুকান, কোথায় ঢুকাবেন, ইশতেহারে ঢুকাবেন। কিন্তু ইশতেহারের মধ্যেও আছে একটা কথা, এই ওনাদের এই জুলাই, এই আমি এটা পড়লাম যে কথা হচ্ছে কি বিএনপি একটা এত বড় দল এইভাবে অ্যাবসলিউট মেজরিটি পাইছে, তারা মনে হয় এই সামান্য একটা বিষয় নিয়ে জনগণ যে মতামতটা হাঁকে দিছে সেটাকে সুপারসিড করে একটা, মানে কি আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের মতো দেশের জন্য সেকেন্ড হাউসটা কিন্তু বার্ডেন। আচ্ছা, এটা আপনাকে বলি, যে পরিমাণ টাকা খরচ করবেন ফর নাথিং করবেন কিনা, আপনি যে কথাটা প্রথম থেকে বললেন শ্যাডো মিনিস্ট্রি করব, টাকা খরচ করব, কেন? যদি সেখান থেকে যদি আমার কাজ না আজকে সেকেন্ড হাউস আপনি করতে যাচ্ছেন, ইফ ইট ইজ নট ইফেক্টিভ, ইটস জাস্ট এ টয়। আপনার তো টয় রাখার জন্য তো এর বিপ্লব হয় না। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা একটু আহমেদ ফিরোজ আপনাকে শুনতে চাই, প্রশ্ন করে রেখেছিলাম, যদি আপনি একটু বলতেন যে তাহলে এই উচ্চকক্ষের প্রয়োজনীয়তা কি, যদি এটা রাইটলি শাহরিয়ার ভাই যেটা বলেছে, সিন্স আমি তো কোনো পলিটিক্যাল পার্টির না, বাট পলিটিক্যালি অ্যাওয়্যার, মানুষের ইচ্ছা, মানুষের অভিপ্রায়, জনগণের অভিপ্রায়ের রিফ্লেকশন যদি না দেখে মানুষ, তাহলে এই জিনিসটা ঠিক হবে না। আচ্ছা, দুইজনের মত যেহেতু একমত, আমি অন্য প্রশ্নে যেতে চাই, সময় কম যেহেতু, সেটি হচ্ছে না, এখানে আরেকটা জিনিস শেষ করেন। এবং তারেক ভাই যেহেতু উদারপন্থী একটা মানুষ, আজকে একটা প্রেসিডেন্স দেখালো, আই এম শিওর হি উইল পে রেসপেক্ট। উনি শহীদ জিয়ার ছেলে, প্রেসিডেন্ট জিয়ার ছেলে, আনকম্প্রোমাইজিং লেডি বেগম জিয়া, মরহুম বেগম জিয়ার ছেলে। আই এম শিওর ওনার কাছে আমাদের পাবলিক হিসেবে রিকোয়েস্ট থাকবে, তারেক ভাই, উই ওয়ান্ট টু সি ইউ রেসপেক্ট, এবং আশা করি ইনশাআল্লাহ। এটার সাথে আপনি খালি একটা জিনিস অ্যাড করি, দেখেন 1996-এ 12 ফেব্রুয়ারি আগ পর্যন্ত আপসীর নেত্রী, কিন্তু 12 ফেব্রুয়ারি ইলেকশনটাই খালি করছিলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা পাশ করার জন্য। খেয়াল করে দেখেন যে একটা দলের স্ট্যান্ডিং তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে ছিল, কিন্তু মানুষের আশাকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখে কিন্তু সে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাশ করে ডিজলভ করে দিয়ে ইলেকশন করছে। এই আপসীর নেত্রীর সন্তান, সেও সবার আগে যেহেতু বাংলাদেশ বলছে, আই হোপ আমরা অবশ্যই আশাবাদী, কিন্তু আমরা অবশ্যই আশাবাদী, আমরা আশাবাদী হতে চাই একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের থেকে। যেমন যদি আমি প্রশ্নটি করতেই চাই যে জামাতে ইসলামের আমির গতকালকে একটি পোস্ট দিয়েছিলেন যে এই নির্বাচনকে সমর্থন জানিয়ে, কিন্তু
পরবর্তীতে তিনি সেই পোস্টটি উইথড্র করে নিয়েছেন, মুছে ফেলেছেন, এবং আজকে তিনি বলেছেন যে এই আন্দোলনের কথা বলেছেন আর কি, বিক্ষোভের ডাক দিয়েছে। এই যে আমি এটা বলতে চাই, অসহযোগিতা হিসেবে দেখেন কিনা, বা আমি শফিক ভাইদের কাছে মানে এটা যদি আমাদের ছাত্র উপদেষ্টা মাহফুজ এই কাজটা করতো, ওর কাজই ছিল পোস্ট দিয়ে 1 ঘন্টার পরে ডিলিট করা। বাট শফিক ভাই ইজ এ ম্যাচিউরড গাই। বা আওয়ামী লীগের সময় কেউ ডিলিট করলে আমরা দায় দিতে পারতাম যে আওয়ামী লীগ সরকারের চাপে করেছে। শফিক ভাই, এখন তো সেরকম চাপ নেই। শফিক ভাই এটা কি কারণে করেছে, ও ডিলিট করেছে, এটা আমি শফিক ভাইয়ের কাছ থেকে আশা করি না। আমি যেমন ভালোবাসাটা হলো দ্বিপাক্ষিক। আমি যদি শাহরিয়ার ভাইকে অন্তর থেকে ভালোবাসি, হি উইল অটোমেটিক্যালি রেসপেক্ট মি। এইটা এই রেসপেক্টের এটা রেসিপ্রোকাল, মানে আই হ্যাভ টু শো আ জেস্টার যে আমি আপনাকে ভালোবাসি বা শ্রদ্ধা করি, তাহলে আপনি আমাকে শ্রদ্ধা করবেন। এবং রাজনৈতিক কালচারগুলিতে যদি পরিবর্তন না হয়, জুলাই উইল বি ফেইলার। এবং আই এম শিওর জামাত এবং বিএনপি সহনশীল একটা কালচার প্রদর্শন করবে। না হলে আমরা যারা ভোট দিয়েছি, আমরা কিন্তু সাধারণ জনগণ, উই উইল ইকুয়ালি ব্লেম, সেটা জামাত ইসলাম হোক, বিএনপি হোক, এনসিপি হোক, আমরা কিন্তু বলবো যে এটা ঠিক করেন নাই। এবং আমাদের এই যে ভোটের ফল যদি কেউ একসেপ্ট না করে রনি, তাহলে তো ওরা ইনজাস্টিস করবে জনগণের সাথে, ইনসাফ হবে না। হাদির একটা কথা বলেছে ভাই, আমি একটু হাদির কথাটা বলে নিই শাহরিয়ার ভাইয়ের অবগতির জন্য এবং দর্শকদের অবগত। আমি কোনো আন্দোলনে যাই নাই, আমার ছেলে যখন গেছে বা এরকম গেছে ছেলের বয়সে, ওদেরকে আমরা প্রোটেক্ট করতে গেছি আন্দোলনে। বাট হাদির আন্দোলনে, হাদির ইনকিলাব মঞ্চের ওখানে আমি আবার স্ত্রী রাত 3:30 পর্যন্ত ছিলাম। আমরা চাই হাদির বিচার হোক, সাগর রুনির মতো যাতে না হয়। এটা বাংলাদেশের জনগণের একটা কষ্টের জায়গা। হাদি ইজ এ সেন্টিমেন্ট। ঠিক আছে, ঠিক আছে। আপনি বলছিলেন যে নির্বাচনের স্বীকৃতির কথা এবং জনগণও উৎসবমুখর ভাবে ভোট প্রদান করেছে। দীর্ঘদিন পরেই একটি উৎসবমুখর নির্বাচন দেখা গেল এবং বেশ প্রশংসিত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক, আপনার কি মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা ছিল, এই ভূমিকা না থাকলে অন্য কোনো ঘটনা ঘটতে পারতো কিনা, বা অনেক রকম থ্রেটও তো ছিল? থ্যাংক ইউ রনি ফর এ গুড কোয়েশ্চেন। ইলেকশনের আগে আমরা সবাই কিন্তু মানে যারা একটু চিন্তা করে, সবাই কনসার্ন ছিল এই নির্বাচনটা অনেক গন্ডগোল হতে পারে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, হাদি মারা গেল একদিন পরে, তো এরকম অনেক মৃত্যু কামনা করেছিল বাংলাদেশ, মানে ওই ইয়াতে ল অ্যান্ড অর্ডার আশঙ্কা ছিল, পুলিশ রিফর্ম হয় নাই। সেনাবাহিনী 2024-এর জুন থেকে মাঠে ডিপ্লয়েড, টায়ার্ড, আমরা বলি ফেটিগড। আমরা কখনো টায়ার্ড হই না, আমরা 24 ঘন্টা ডিউটি করি। বাট আমার ম্যান্ডেটেড টাস্ক কিন্তু শাহরিয়ার ভাইকে পিটানো না বা রনিকে পিটানো না। আই এম নট ট্রেন্ড ফর ডুইং দ্যাট। তো আমার কাজ হলো নিরস্ত্র মানুষকে গুলি করে মারা না। আমাকে রাজনৈতিক সরকারের ইচ্ছার কারণে র্যাবে গিয়ে এটা করতে হচ্ছে এবং আইসিসি কোর্টে লেফট করতে হচ্ছে। এত কিছুর পরেও আমাকে কিছু হলেই বলে ইট খুলে নিবে, চামড়া তুলে নিবে, আবার অনেকে বলে চাকর বাকর। আমি একটা গর্বিত সৈনিক, আমার তো ইজ্জত লাগে, কারণ এই সেনাবাহিনী বাংলাদেশের প্রত্যেক মানুষের সেনাবাহিনী। এই সেনাবাহিনী কোনো দলের না, কোনো গোষ্ঠীর না। আমরা যদি অনেস্টলি নির্বাচনটা করি, সেনাবাহিনীর কাজ কি করেছে মানুষজন বলে আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে। আমার বিশ্বাস এটা বাংলাদেশের জনগণের মানুষের মনের কথা। নৌবাহিনী আলহামদুলিল্লাহ ওরা দ্বীপাঞ্চলে খুব ভালো কাজ করেছে। এয়ারফোর্স ডিপ্লয়েড ছিল ইয়ার জন্য, ভোটিং ইয়ার জন্য। আনসার এবার একটু ডিফারেন্ট কাজ করেছে। আমি যেই এলাকায় ভোট দিতে গিয়েছি, আনসার দেখেছি জনবান্ধব, মানুষকে বলতেছে শাহরিয়ার সাহেব আপনার ইয়াটা ওখানে, রনি সাহেব আপনার ইয়াটা এখানে। বৃদ্ধ লোককে নিয়ে গেছে। 5,67,000 আনসার ডিপ্লয়েড ছিল এবং ইলেকশনের আগের দিন রনি 44,000 ইয়া ছিল। কোস্টগার্ড নিয়ে একটা কথা আমাকে যদি বলতে হয়, আচ্ছা সংক্ষেপে, বিএনপি 32 বছর আগে এই কোস্টগার্ড জন্ম দেয়। আজকে কোস্টগার্ডের জনসংখ্যা
মাত্র 5,400 জন, ইলেকশনে ডিপ্লয়েড হয়েছে 3,500। কোস্টগার্ডের ম্যান্ডেটেড কাজ হলো যতগুলি বন্দর আছে নিরাপত্তা দেয়া, বাংলাদেশের নদীপথের 1/3 দেয়া। তো আমরা আশা করব এই কোস্টগার্ড যারা নাকি এত বড় কাজ করছে এবং অনেক ডিমান্ড ছিল, অন্তত পক্ষে বিএনপি গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব যে তাদের স্ট্রেংথ যদি বিজিবির স্ট্রেংথ হয় 60,000, কোস্টগার্ডের স্ট্রেংথ 32 বছর পরে যদি 10,000 না হয়, এটা ইনসাফ হবে। জি, ধন্যবাদ আপনাকে মিস্টার শাহরিয়ার কবির। একটি প্রসঙ্গ এনেছিলাম যে জামাতের আমির যে পোস্টে ডিলিট করে দিয়েছে। জি জি, আমার কাছে এই যে আছে, হ্যাঁ, আমি তো ডিলিট পাচ্ছি না। আমি যেটা বলতেছি দেখেন, শোনেন, এটা কত ঘন্টা আগে, গতকালকের, কি আসুন বিভাজন নয়, ঐক্যকে শক্তি করে আমরা আমাদের প্রিয় এলাকাকে এগিয়ে নিয়ে যাই, সবার দোয়া পরামর্শ সহায়তা কামনা করি। এটা ওয়ান ডে আগে, আজকে 15 ঘন্টা আগে দেখেন বাচ্চাদেরকে নিয়ে তিনি বলছে কি, আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাই যেন তিনি আমাকে এই কঠিন দায়িত্ব সততা নিষ্ঠার সাথে পালন করতে তৌফিক দান করে, দেশ ও জাতির কল্যাণে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, আমিন। সো এইটা পোস্টটা কতক্ষণ আগে দিয়েছে, গতকালকে। সো মূল কথাটা কি, আজকে দেখেন, আজকের জন্য তারেক রহমান একটি কথা কিন্তু খুব সুন্দর বলছে। দেখেন, তো উনি কিন্তু ডিনাই করতে পারতো যে বিভিন্ন জায়গায় যে ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, মানুষের অত্যাচার হচ্ছে, ডিনাই করতে পারতো না। ডিনাই করে তিনি কি করলেন, দেখেন, বৃহৎ নেতা হতে গেলে তখন কিছু কিছু অ্যাডমিশন আপনাকে উপরে তুলে দেয়, নিচে না। আজকে উনি বরং কি বলছে, আমি আপনাকে ইনশিওর করতেছি যেসব জায়গায় এইসব বিচ্ছিন্ন ঘটনা হয়েছে সেই ঘটনাগুলো হবে না, সেই ঘটনাগুলো হবে না। তার মানেটা কি, যে বাংলাদেশে দেখেন গতকালকে ভাই যেমন যাদের কথা বললেন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্স, আনসার, বিজিবি, ওয়ান্ডারফুল। কিন্তু ওই একই জায়গায় আমার পুলিশ, আপনি গতকালকে ইলেকশনে পুলিশের যে ভূমিকা, আপনি খালি অবাক হয়ে যাবেন। আমি ভোট দিছি সকালবেলা, ভোট দিয়ে আমি তারপর আসছি বগুড়া পর আসছি সিরাজগঞ্জ, তারপর পাবনা থেকে টাঙ্গাইলে গাজীপুরের এখানে আসছি। গাজীপুরের চৌরাস্তায় ছেলেপেলে সব বসে ক্রিকেট খেলতেছে, গাড়ি তো কম, এবং সব ওই ভ্যান গাড়িগুলো দিয়ে আছে, আর পাশে পুলিশ বসে থেকে স্ক্রল করতেছে। আমি ওখানে হর্ন চেপে যাচ্ছি যাতে ওরা সরে যায়, আমি যেতে পারি। আমার গাড়িতে স্টিকার লাগানো আছে, দে ডোন্ট বদার। এবং আপনি এই ভোট সেন্টারে আমি একই জিনিস দেখলাম। তার মানেটা কি, আজকে দুইটা জিনিস অপ্রিয় হলেও সত্য। সেটা হচ্ছে, আমার সেনাবাহিনী সেদিন 5 তারিখের সেই জীবন বাজি না রাখলে আমাদের একটা বিপ্লব হয়তো আরো দীর্ঘায়িত হতো। যেমন কথাটা বলতেছি, যে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন জীবন বাজি রেখে যেমন ঘোষণা দিচ্ছেন, এই যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টগুলোর সাথে যার যে পাওনা সেটা ভাই তাকে দিতে হবে। এবং আমি এই জন্য বলতেছি, আমি আশাবাদী কেন, আপনি একটু আগে বললেন না আশাবাদীর কথা কেন বলছি, আমি জামাত ভাই পোস্ট দিয়ে পোস্ট ডিলিট করে না। ওখানে যেমন আজকে উনি গেছেন, একটা রিক্সাওয়ালা ওনার সময়, ওনার নির্বাচনী ক্যাম্পেইনের সময় একটা রিক্সাওয়ালা এসে তাকে জড়ায় ধরছে। তারপরে সন্ধ্যাবেলা শুনতে পেলাম রিক্সাওয়ালাটা মারা গেছে। উনি তখন ওই পরিবারের কাছে ফোন দিলেন, দিয়ে বললেন ইলেকশন গেলে আমি আসবো। আজকে উনি সেই রিক্সাওয়ালার পরিবার হচ্ছে সেই কিশোরগঞ্জে, যে সেই পরিবারের সাথে দেখা করে আসছে। আমাদের রাজনীতিটা হওয়া উচিত কি, আমি দেখেন, একটা লোক যে পান বিড়ি বিক্রি করে ইয়াতে, কি সে বিক্রি করে ভাই, না ফুটপাতে হলে তো গলায় যার 500 টাকাও হয়তো তার ইয়া না, সে আমাকে সাথে কথা হচ্ছে, তার ওখান থেকে 2 প্যাকেট সিগারেট তুলে নিয়ে গেছে। তাহলে ওই লোকটা বলতেছে সারাদিনের কামাই সব গেছে। আচ্ছা, ওই কথাটুকুন কিন্তু আমি বলছি খবরদার ইয়া করো না। আমি শোনার পরে তখন সন্ধ্যা হয়ে গেছে, 4টা বাচ্চা কাচ্চা, আমি 1000 টাকার নোট মানি ব্যাগ থেকে বেড়ে তাকে আস্তে করে হাতে এইভাবে দিছি। এটা নিয়ে ইয়া হলো যে ভোট কিনতেছে। পরে আবার সেই লোকটাই কি বললো, স্টেটমেন্ট দিয়েছে, উনি আমার সাথে ভোটের কিছুই করেনি। আমি আরো একটা দেখালাম, শাহরিয়ার ভাই, আমি এই জায়গাটা প্রশ্ন করতে চাই। আচ্ছা না, এটা শেষ, যেহেতু আপনি আপনি এটা শেষ করুন। হ্যাঁ, অ্যানি ভাইকে পুলিশ সালাম দিছে, অ্যানি ভাই সুন্দর মতো বের করে পুলিশের হাতে দিয়ে দিছে। আমি কি বলবো, অ্যানি ভাই ঘুষ দিছে রাস্তার মধ্যে? কথা হচ্ছে যে আপনি একটা জিনিস বোঝেন, যে আপনি যদি কাউকে টাকা, হ্যাঁ বল, আমি এইখানে আমরা ভোট হয়ে গেছে সেজন্য বললাম, আইনজীবী, হ্যাঁ রাইট, আমি ভোট হয়ে গেছে সেজন্য, ভোট হয়ে গেছে কারণে আমি আনতে চাইনি প্রসঙ্গটি, তো আপনি আনলেন, আমি একটু প্রশ্ন করতে চাই। আপনি আইনজীবী হিসেবে আমার একটু বলার ছিল, হ্যাঁ আপনি বলবেন, নির্বাচনী আচরণ বিধির মধ্যে আছে কিনা, আপনার হাতে তখন একটি রাজনৈতিক দলের পোস্টার ছিল
লিফলেট ছিল, হ্যাঁ, হ্যাঁ। এই লিফলেটটাকে দেওয়া এবারে- হয়েছে, এবারে দেখানো বলে, হয়েছে। এই জন্যই আপনি হচ্ছে তখন স্যার। নির্বাচনী প্রচারে ছিলেন, হ্যাঁ। ওই অবস্থায় টাকা দেওয়ার কোনো বিধান আছে কিনা? আচ্ছা, এবার আপনাকে বলি, ওই জন্যই মানুষ এটা না পড়ে বলে, তো কথা হচ্ছে অনুদান, হ্যাঁ, কোনো প্রতিশ্রুতি, হ্যাঁ। এগুলো নির্বাচনকালীন ক্যাম্পিং এর সময় দেওয়া যাবে না। হ্যাঁ। কি আবার বুঝেন কি হ্যাঁ। অনুদান, কোনো বা প্রতিশ্রুতি, হ্যাঁ। দান একটা একটা মানবিক দিকটা নাই। আপনাকে একটা দান আর জিনিস- অনুদানটা কি ভাই? না, দান আর অনুদানের মধ্যে আমি পার্থক্য একটু কি? বলতে বলে- যাচ্ছি, হ্যাঁ, ইয়া, বলেন, শাহরিয়ার বলেন। ভাই, আচ্ছা, আমাকে বলেন, আপনি অনুমতি। বলেন। আমি 2001-এ আমার লাস্ট ইলেকশন করিয়েছি পিরোজপুরে দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ওখানে, এবং প্রথম ইলেকশন করিয়েছি 91 সনে। তখন আমার ডিপ্লয়মেন্ট ছিল আপনার ওই যে সুরঞ্জিত সেনগুপ্তর সাল্লায়। 2001-এর নির্বাচনটা শাহরিয়ার ভাই ওয়াজ ভেরি ডিফিকাল্ট। পিরোজপুর জায়গাটা আপনি জানেন, 48টা কেন্দ্রের মধ্যে 28টা দুর্গম, মোটরসাইকেল হাইটটা যেতে হয়। তো ওখানে আমরা 3 জন মেজর ছিলাম, তখন মাত্র র্যাব গঠন হয়েছে। আমি ঢাকার থেকে আমাকে পাঠানো হয়েছে আবার গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে। আমরা এখানে ধরেন একটা ব্রিজ আছে, নদী, এই শহর এই উপজেলায় ঢুকার রাস্তা, এখানে 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 সব আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ফামাত, আপনি যারা- এই বিষয়টা একটু না, address এই করতেন। বিষয়টা মানে টাকা- সময় কম টাকা- তো আমাদের, না, হ্যাঁ। টাকার বিষয়। হ্যাঁ। তা আমরা ওখানে বিকালে বসে থাকতাম। একদিন বিকাল 4টার দিকে এক মহিলা বোরকা পড়া, উনি যাচ্ছে, তো নতুন লোক দেখলে আমার আল্লাহ তো চোখটা খারাপ দিছে ভাই, কানটা খারাপ দিছে। আমি বলছি, আপা আসসালামু আলাইকুম, আপনি পরিচয়টা পেতে পারি? আমাকে ঝাড়ি মারছে, ঝাড়ি মারে বলে আমি একজন স্কুল শিক্ষক, আমাকে আপনি ঢুকতে দেবেন? আমি বলি, আপা আমার মা স্কুল শিক্ষক, কনস্টিটিউয়েন্সি আপনার, আপনি ঢুকবেন না মানে 100 বার ঢুকবেন। পরের দিন ভাই আমাদেরই আর্মির গোয়েন্দা লাগাইছি। গোয়েন্দা লাগানোর পরে একটা গ্রামে ওনাকে আর্মির সৈনিকরা এরকম করে ছিঁড়া কাঁথা দিয়ে, ভিক্ষুক হাত এরকম করে কালো কালি দিয়ে ওনাকে হাতে নাতে ধরা হয়েছে, লিস্ট, শাড়ি দিছে আর টাকা দিছে। তা আমরা তো আর্মির এই জিনিসটা কাস্টম না, আমরা জানি এটা। সাথে সাথে আমি কল করলাম, অ্যাডিশনাল এসপি ছিল কোহিনুর মিয়া ভাই, আর আবুল কালাম আজাদ সাহেব ছিল এসপি। কোহিনুর ভাই বলছে, ফেরদৌস ভাই আপনি হ্যান্ড ওভার টু দ্য পুলিশ, দে উইল টেক দ্য ম্যাটার। এই জিনিসটা টাকা দেয়া, ইনফ্লুয়েন্স, আপনার অনুদান বা অবদান বলেন বিফোর ইলেকশন, সরি ব্রাদার, Right. এইটা Right. এইটা আপনার কথাই। আমি একটু বলি না, আচ্ছা, আমি সেটা শেষ I cannot সময় শেষ, accept। একদম যেমন সময়। এবার গভর্নমেন্ট একটা ভালো কাজ করছে, ডক্টর ইউনূস গভর্নমেন্টকে থ্যাংক ইউ, যে বিকাশটা বন্ধ করছে। না, না, আদারওয়াইজ করেছে, করেছে, ঠিক আছে, আপনি কিন্তু যেটা- শাহরিয়ার ভাই, আচ্ছা, আমি আমরা এটা- একটু এটা- সময় শেষ এক করবো, মিনিটে একদম খালি শেষ। বলে দিই, ভাই একদম যেটা শেষ। উদাহরণ দিল, ভাই আমি নিজে সাক্ষী, না, না, আমি আপনি নিজে এটা সাক্ষী। আগে শোনেন রে ভাই, কত আপনি 500 লোক আছে, আপনি আপনি- যখন নামছেন 500 লোকের, এবং ভিডিওতে বহু আছে ভিডিও, আপনি যেটা বললেন একজনকে লিস্ট নিয়ে শাড়ি দেওয়া আর শাড়ি আর ভিক্ষুককে- টাকা, না, টাকা আর ভিক্ষুককে টাকা দেয় ডিফারেন্ট না, না, নো নো এবং নো, আপনি তখন প্রচারে ছিলেন, আপনি আলাদাভাবে দিতে পারতেন। ভাই আপনি নির্বাচন ভাই, আগে প্রচারণার সময় কথাটা দিয়েছেন। শোনেন রে ভাই। আচ্ছা, যাও। আমি এটা আমি বলছি পরে আগে, প্রশ্ন করবো, না না, একদম আমি শেষ করে। আগে বলছি হ্যাঁ। যে এটা না দিলে ভালো হতো। Right, আমি right. এই কথাটা তাহলে বলছি। তাহলে এই- এই- আমরা পরে তাহলে প্রশ্ন করবো। that is না, না, statement I তাহলে made। period। কিন্তু না, না, কথা হচ্ছে period। আপনি একজনকে লিস্ট ধরে কেউ টাকা আমি দিচ্ছে, আপনার সাথে সেটার একমত, এটা আচ্ছা, একমত, এক করা একমত। কোনো সুযোগ আচ্ছা, নেই। ঠিক আছে, Okay. এক না এবং করলাম, সে ওই কিন্তু কোনো কিছু ভোটারই না। আপনি যেহেতু বলেছেন যে এটা ঠিক না, এটা না দেওয়াটাই ঠিক ছিল। ঠিক ছিল, আমি এই okay. কথা প্রথমে বলে Okay, দিতে চাই, okay. যদি আগে ভোট আচ্ছা, করা হতো। আচ্ছা, শাহরিয়ার ভাই, ভাই, আপনারা শাহরিয়ার ভাই, straight শেষ soldier। প্রশ্ন, শেষ- আমি একটা শেষ প্রশ্ন। straight soldier। জামাত ইসলামকে আমরা পুরো নির্বাচনে সময় জুড়ে দেখলাম, তারা ধর্মীয় কার্ড খেলার চেষ্টা করলো, নানা ভিডিও এসেছে, যদিও অস্বীকার করেছে। আপনি নিজেও বলেছেন যে আমাদের দাড়িপাল্লায় ভোট দিতে হবে, নাহলে কবরে কি জবাব দেব, যদি জান্নাতে যেতে হয় দাড়িপাল্লার বিকল্প নেই। এরপরেও বাংলাদেশের জনগণ মানে দাড়িপাল্লাকে বা জামাত জোটকে গ্রহণ করলো না কেন, মেজরিটি পেল না কেন? আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ কি মানে জান্নাতে যেতে চায় না নাকি, বলেন তো? না, তারাও করেছে। আমি এটা হ্যাঁ। শোনান, আপনি যেটা বললেন এটা শুনুন। ভাই, আচ্ছা, না, হ্যাঁ। তার মানেটা কি? হ্যাঁ। তার মানেটা হচ্ছে আপনি যেটা বললেন হ্যাঁ। যে দল বেহেশতে যাবে, হ্যাঁ। এই কথাটা যেভাবে জামাতকে যেভাবে করা হলো, এবং Right. আপনি বলে I saw this. I'm telling you, so যে জামাতকে যেভাবে করা হলো, আমরা কোরআন সুন্নাহ বিশ্বাস করি, এবং ভাই বললো না একটু প্র্যাকটিসিং মুসলিম, আমাদের এন্ড অফ দ্য ডে গোল কি? যে আমরা সবাই বেহেশতে যেতে চাই, এর বাইরে আর কোনো গোল নেই।
আমাদের পৃথিবীতে আমাদেরকে পাঠানোই হচ্ছে টেস্ট অ্যান্ড ট্রাবুলেন্স, যে আমার ইন রেজাল্টটা কি হবে আমরা বেচতে যাচ্ছি। I have an objection, brother. না না, let me say, আচ্ছা, আপনি let me শেষ say, করেন, তো আমাকে আপনার- শেষ আপনি- করতে আপনি তো হবে। আগের বার আরেকভাবে please, বলছেন, আমাকে শেষ করি। হ্যাঁ, please. দ্বিতীয় কথা হচ্ছে উনি যেটা আমার এখানে কোথায় দেখাচ্ছে, আমি এক জায়গায় বলছি যে আমাদের দিন কায়েম করা আমাদের একটা ডিউটি, কারণ আমাদের 3টে কোশ্চেন করা হবে, তার মধ্যে একটা হচ্ছে ভাই সময় শেষ তো, যদি আমি একদম specific জায়গায়- বলে দিচ্ছি হ্যাঁ, এখানে। আমাকে একটু 30 এক সেকেন্ডে মিনিট বলে সময় দিচ্ছি। একদম 30 সেকেন্ডে বলে দিচ্ছি। সো হোয়াট আই সেড, যে অ্যাটলিস্ট আমি যে বলবো যে কবরে গেলে যে আমি দিন কায়েম করতে চাওয়ার জন্য আমার এখানে অন্য কেউ ছিল না, জামাত ইসলাম ছিল, সেজন্য আমি দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছি। অনেকগুলো এবং আমি ইসলামিক দল আছে। এবং এইটা- আরেকটু এইটা আরেকটু বলে না দিলে মানুষকে- না না আরেকটু না 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 আরেকটু ইনকমপ্লিট ভাই, আমাকে একটু বৈষম্য হ্যাঁ, হয়ে শোনেন, যাচ্ছে। শোনেন, শোনেন। আচ্ছা, আপনি আমি বলেন, শেষ যখন করেন। আজকে ভাই আমি আই ওয়াজ ইগারলি ওয়েটিং, একদম সংক্ষেপে, মূল কথায়। না, না, আমি এখানে শোনেন, যেখানে 12 ছিল, সেখানে 30 হয়েছে। ভাই আমি আপনাকে গুগল করলাম, ইটস এভরিওয়ানস রিলিজিয়াস হ্যাঁ, ডিউটি আর টু এক ভোট মিনিট ফর দেন আমাদের। জামাত। If you don't vote for Jamaat in the upcoming elections, what answer will you give to Allah on the day of judgment? My question is, brother, আপনি আমার ভাই, আচ্ছা, কোশ্চেন করার সময় নেই। no, আপনি- কোশ্চেন করার সময় আছে। আছে। আল্লাহ আমি আপনাকে আমার আল্লাহ বিশ্বাস আপনাকে ভাই, আমি আমার ভুলের জন্য আল্লাহ আচ্ছা। কাছে বিচার হবে। জামাতের কিন্তু এই- এইটা ঠিক না না নয়। 12 না না আপনি এটাকে মিসইন্টারপ্রেট করছেন। Misinterpret না না করছেন, মিসইন্টারপ্রেট ভাই। করছেন। আমি আল্লাহকে আল্লাহ আমি practical Muslim. You are my brother. You are my brother. You are my brother. We are all brothers. We are all ধন্যবাদ আপনাদের। That's the ঠিক আছে, ধন্যবাদ আপনাদের।